আমরা এখানে আলোচনা করছি এমন একজন মানুষ সম্পর্কে যাকে ভারতের টপ স্পাই মাস্টার, সুপার কপ, চাণক্য অফ 21st সেঞ্চুরি বলে অভিহিত করা হয়। হ্যাঁ, তিনি আর কেউ নন, বর্তমান ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার শ্রী অজিত দোভাল। তার জীবনের কাহিনী হার মানায় জেমস বন্ডে থ্রিলিং সিনেমাকেও। কখনো রিক্সাওয়ালা, কখনো মুচি, আবার কখনো ধর্ম বদল করে অন্য দেশের নাগরিক হিসেবে বা শত্রু শিবিরে তাদের লোক হিসেবে বিশ্বাস অর্জন করে দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করে গেছেন। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় হোক বা বৈদেশিক শত্রুর ডেরায় গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বারবার। নিজের কর্মজীবনে 30 বছর তিনি আন্ডার কভার থেকেছেন এবং এমন এমন কার্যকলাপ সংগঠিত করেছেন যা খুব কম মানুষই করতে পারে। নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও সুচতুর মনোভাবের ফলে দেশের বড় বড় শত্রুকে মাথা নত করতে বাধ্য করেছেন তিনি। যে বয়সে মানুষ অবসর যাপন করে সেই বয়সে আমরা তাকে একজন ফিট অ্যান্ড অ্যাক্টিভ মানুষ হিসেবে দেখি। আজও ভারতের জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তারই তত্ত্বাবধানে সংগঠিত হয়। 1945 সালের 20 জানুয়ারি উত্তরাখণ্ডের পৌরি গাড়ওয়ালে এক সেনা পরিবারে জন্মগ্রহণ করেন ডোভাল। একাডেমিক পড়াশুনো শেষ করে তিনি ইউপিএসসি কোয়ালিফাই করেন এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে যোগ দেন। ওনার প্রথম পোস্টিং হয় কেরালায়। এই সময় কেরালায় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় দাঙ্গা চলছিল এবং যা এক ভয়াবহ রূপ নেয়। প্রশাসনের পক্ষে যা সামাল দেওয়া সম্ভব ছিল না। এই সময় কেরালার দায়িত্ব দেওয়া হয় অজিত দোভালকে। কিছুদিনের মধ্যেই অজিত দোভাল সেখানে পৌঁছান এবং দুই সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলে বোঝাতে থাকেন এবং দাঙ্গা শান্ত করেন। এই লোকেদের তিনি এমনভাবে বোঝান যে এরা একে অন্যের লুট করা জিনিস পর্যন্ত ফেরত দিয়ে দেয়। যে কাজ একটা গোটা রাজ্যের পুলিশ প্রশাসন করতে পারে না, সেই কাজ একা অজিত দোভাল করে দেখান তার বিচক্ষণতা ও ক্ষুরদার বুদ্ধির জোরে। তার এই কাজের খবর কেরল থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। দিল্লিতে থাকা ইন্টেলিজেন্স অফিসারদের নজরে আসেন তিনি। তাকে সেন্ট্রাল সিভিল সার্ভিসের জন্য কেরল থেকে দিল্লিতে ডাকা হয়। তিনি যোগ দেন ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবিতে। এখান থেকে শুরু হয় তার ইন্ডিয়ান স্পাই মাস্টারের জার্নি। আইবিতে জয়েন করার পর প্রথমে তাকে কিছুদিন ডেস্ক ওয়ার্ক দেওয়া হয়। এই সময় ভারতের উত্তর পূর্ব দিক অশান্ত হয়ে ওঠে। এখানকার রাজ্যগুলি নিজেদের একত্রে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি জানায়, যার মধ্যে মিজোরামের অবস্থা চরম হয়ে ওঠে। মিজোরামের এক নেতা লালডেঙ্গা সেখানে একটি স্বাধীন সরকার চালাতে থাকে। এখানে তৈরি হয় মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং এরা ইন্ডিয়া থেকে আলাদা স্বাধীন রাষ্ট্রের দাবি করতে থাকে। এই সময় আইবি থেকে অজিত দোভালকে পাঠানো হয় মিজোরামে। তিনি সেখানে পৌঁছে তার রণনীতি বিচতে শুরু করেন। আসলে লালডেঙ্গা নেতা ছিলেন এবং তার ক্ষমতা ছিল 7 জন কমান্ডার, যাদের কাঁধের ভর করে তিনি বিপ্লব, বিদ্রোহ বা নতুন সরকার সংগঠিত করেন। এরাই ছিল লালডেঙ্গার ক্ষমতার উৎস এবং দুর্বলতার কারণ দুটোই। আর ঠিক এইখানেই আঘাত করেন দোভাল। এই 7 জনকে আলাদা আলাদাভাবে বুঝিয়ে নিজের দিকে নিয়ে আসেন এবং সংগঠন ভেঙে পড়ে। লালডেঙ্গা বাধ্য হয় ভারতের সঙ্গে শান্তি আলোচনায় বসতে। এরপর ওখানে নির্বাচন সংগঠিত হয় এবং লালডেঙ্গা মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বও নেন। এইভাবে পৃথক রাষ্ট্র গঠনের আন্দোলন ভেঙে দিয়ে ভারতের একতা বজায় রাখেন ডোভাল। তার এই সাফল্য তাকে ভারত সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্টস পুলিশ মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। তার এই চাণক্য নীতির জন্য পরবর্তীকালে সিকিমকেও ভারতের সঙ্গে যুক্ত করা হয়। পাঞ্জাবের খালিস্তানি আন্দোলনের ফলে যে সন্ত্রাসজনক পরিস্থিতি দমন করার জন্য অপারেশন ব্ল্যাক থান্ডার তৈরি করা হয়, সেখানে অজিত দোভালের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। দীর্ঘদিন ধরে রিক্সাওয়ালার ছদ্মবেশে তিনি সমস্ত খবর সংগ্রহ করেন। তার খবরের ভিত্তিতে সেনাবাহিনী অপারেশন করে ও ব্ল্যাক থান্ডার সফল হয়। পাকিস্তানের কাছে অজিত দোভাল হলো আতঙ্কের আরেক নাম। 1972-এ তার প্রথম নিউক্লিয়ার টেস্ট করে। পাকিস্তান তখন নড়েচড়ে ওঠে। চীনের সাহায্য নিয়ে নিজেদের নিউক্লিয়ার প্রোগ্রাম সফল করার চেষ্টা করতে থাকে পাকিস্তান। ভারত সরকারের কাছে এই খবর এলে ভারত চায় এই প্রোগ্রাম সম্পর্কে সব খবর সংগ্রহ করতে, কারণ পাকিস্তান সারা দুনিয়ার কাছে এই খবর গোপন করে রেখেছিল। পাকিস্তানের এই গতিবিধির ওপর নজর রাখার জন্য ভারত কাজে লাগায় তাদের স্পাই নেটওয়ার্ককে। অজিত দোভালকে ভারত পাকিস্তানে পাঠায়। এক ভিখারির ছদ্মবেশে পাকিস্তানের কাহুতা শহরে পৌঁছে যায় ডোভাল।
এখানে তিনি খান রিসার্চ সেন্টারের বাইরে বসে সব নজর রাখতে থাকেন এবং পাকিস্তানের নিউক্লিয়ার প্রজেক্টে যে সমস্ত খুঁটিনাটি ছিল সে সমস্ত তথ্য ভারতে পাঠাতে থাকেন। সঠিক কোনো প্রমাণ না পেয়ে তিনি পাশের একটি সেলুনে কাজও করেন বেশ কিছুদিন। খান রিসার্চ সেন্টারে কাজ করা বিজ্ঞানীদের কাটা চুল ভারতে তিনি পাঠান, যা টেস্ট করে নিশ্চিত হওয়া যায় যে সেখানে নিউক্লিয়ার প্রোগ্রাম চলছে। প্রখর বুদ্ধিমত্তার সঙ্গে তিনি এখানকার সব খবর ভারতে পাঠান। নানান রাজনৈতিক কারণে ইন্ডিয়া পাকিস্তানের এই কর্মকাণ্ড নষ্ট করতে না পারলেও এর সব খবর ভারতের কাছে ছিল, যার মূল কাণ্ডারি ছিলেন অজিত দোভাল। 1988-তে অজিত দোভালকে কীর্তি চক্র দিয়ে পুরস্কৃত করে ভারত সরকার। 90-এর দশকে অশান্ত কাশ্মীরে আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্বাচন করানো অজিত দোভালের চেষ্টারই ফল। অজিত দোভাল চাণক্য নীতির আর এক পরিচয় আমরা পাই IC-814 এর হাইজ্যাকের সময়। হাইজ্যাকারদের দাবি ছিল নিজের দেশবাসীদের ছাড়ানোর জন্য ভারত সরকারকে 100 জন টেরোরিস্টকে ছাড়তে হবে এবং $2 বিলিয়ন দিতে হবে। কিন্তু অজিত দোভালের সেই মানুষ যিনি তার চাতুর্যে মাত্র 3 জন টেররিস্টের বিনিময় IC-841কে মুক্ত করেন। খবর অনুসারে 1971 থেকে 1999 পর্যন্ত 15টি হাইজ্যাকিং কেস সমাধান করেন অজিত দোভাল। এত বছরের সফল কর্মজীবনের পর তিনি আর 5 জনের মতো করে অবসর কাটাননি। 2005 সালে অবসরের পর দেশের রাজনীতি, শিক্ষা এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে অ্যাক্টিভভাবে ইনভলভ ছিলেন অজিত দোভাল। দেশ বা বিদেশের বিভিন্ন পত্রপত্রিকাতে ভারতের নিরাপত্তা বিষয়ে অনেক লেখা বেরোয়। 2009 সালে তিনি পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন তৈরি করেন। 2014 সালে PM মোদি তাকে ইন্ডিয়াস 5th ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করেন। পরবর্তীকালে ইরাকের তিকরিতে আটকে পড়া 46 জন নার্সকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনেন তিনি। উরিরো পুলওয়ামা অ্যাটাকের পর ভারতের তরফে যে সার্জিক্যাল স্ট্রাইক করা হয় তারও মাস্টারমাইন্ড ছিলেন অজিত দোভাল। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানে পাকিস্তান থেকে ফিরে আসাও ছিল দোভালের অন্যতম কৃতিত্ব। অজিত দোভাল এর কর্মজীবনে এত রোমাঞ্চকর এবং থ্রিলিং যা বলে শেষ করা যায় না। নিজের জীবনকে হাতে নিয়ে তিনি দেশের নিরাপত্তাকে সবার উপরে রেখেছেন। তাই তো এই 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র फिजिक्सवाला तरफ থেকে আমরা তাকে জানাই স্যালিউট স্যার। देखिए, खतरा हर एक आदमी को लगता है, डर तो हर एक आदमी को लगता है। इसकी टाइमिंग है, कुछ को घटना से पहले लगता है, कुछ को घटना के वक्त लगता है, कुछ को घटना के बाद लगता है। मैं थर्ड कैटेगरी वाला आदमी हूँ। मुझे जब घटना से पहले मेरा दिमाग शायद उस बात पर नहीं होता है कि इसमें मेरे लिए डेंजर कितना है। जब हो रही होती है तो उसके बाद सारा माइंड ऑक्यूपाइड होता है, फोकस्ड होता है, आप कर क्या रहे हैं। जब सब कुछ हो जाता है, अब घर आ जाते हैं और सिगरेट पीने लगते हैं, तो फिर लगता है कि यार क्या हो सकता था।